Good morning, dear learners. So far you are great. This is Muhammad Bilal Hussain. Welcome you all to today's class. Today I am here with appropriate preposition for practice session. তোমরা জানো যে আমরা যে কোনো বিষয় মুখস্থ করি না কেন সেটি বেশি দিন স্থায়ী হয় না। কাজেই সবসময় নির্ভর করতে হবে প্র্যাকটিসের ওপর, বিকজ ইউ নো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। এই জন্য বেশি বেশি করে তোমাদের প্র্যাকটিস করতে হবে এবং আমিও প্র্যাকটিস করাচ্ছি। প্র্যাকটিসের মাধ্যমে আমরা রুলগুলোকে যখন কম্বাইন করব, অ্যাকুমুলেট করব, তখন এটা তোমাদের জন্য ভেরি ইজি এবং সিম্পল হয়ে যাবে। তো আজকে এই প্র্যাকটিস সেশনে আমি এখন যে টেক্সটটি আলোচনা করব এটি একটি বিখ্যাত শর্ট স্টোরি থেকে নেওয়া এবং এই টেক্সটটি লিখেছে স্যামুয়েল টেইলর কলেরিজ, যাকে সংক্ষেপে বলা হয় এস.টি. কলেরিজ, এবং এই টেক্সটটির যে শিরোনাম সেটি হচ্ছে, তার নাম হচ্ছে The Rime of the Ancient Mariner. It's one of the fantastic and popular short story in the arena of English literature. তো চলো আমরা এখন দেখে নেই যে এটার আনসারগুলো কিভাবে করতে হয়। The old grey bearded sailor, ধূসর বর্ণের দাড়িওয়ালা লোক, sat dash a stone, বসেছিল পাথরের উপর, dash the church, তাহলে পাথরটা কিন্তু চার্চের ভিতরে ছিল না, পাথরটা ছিল চার্চের বাইরে, অর্থাৎ গির্জার বাইরে। তাহলে আমরা জানি যে কোনো বস্তু বা কোনো জিনিস যখন কোনো কিছুর উপরে লাগালাগি অবস্থায় থাকে তখন অন বসে। যেহেতু এখানে এই নাবিক, এই বৃদ্ধ নাবিক বসেছিল পাথরের উপর, সেহেতু এখানে অন বসাতে হবে। এবং বি নাম্বারে দেখো চার্চের বাইরে, তাহলে এখানে বসাতে হবে আউটসাইড। তাহলে পুরো বাক্যর অর্থটা হচ্ছে দ্য ওল্ড গ্রে বেয়ার্ডেড সেলর স্যাট অন আ স্টোন আউটসাইড দ্য চার্চ, অর্থাৎ চার্চের বাইরে একটি পাথরের উপর ধূসর বর্ণের দাড়িওয়ালা বৃদ্ধ নাবিক বসেছিল। দ্য সেলর ওয়াচ দ্য পিপল ওয়াকিং, এই নাবিক লোকজনকে হাঁটতে দেখেছিল। ড্যাশ হিম, তাহলে এখানে হবে পাস্ট হিম। তাহলে দ্য সেলর ওয়াচ দ্য পিপল ওয়াকিং পাস্ট হিম, এখানে পাস্ট অর্থ অতিক্রম, মানে কারো পাশ কাটিয়ে যাওয়াকে ফার্স্ট প্রিপোজিশনটি এখানে বসে। তোমরা এমনিতে জানো পাস্ট হচ্ছে অতীতকাল বোঝাতে ব্যবহার হয়, কিন্তু এটি প্রিপোজিশন হিসেবেও ব্যবহৃত হয়। তাহলে তোমরা এখানে উত্তরটা কি দাঁড়াচ্ছে, তাহলে দেখো যে নাবিক লোকজনকে তার পাশ কাটিয়ে যেতে দেখেছিল বা তার পাশ দিয়ে যেতে দেখেছিল। দ্য ম্যারেজ গেস্ট লিসেন ড্যাশিং, তোমরা জানো এটা বহুল প্রচলিত যে লিসেনের সাথে কি বসে, টু বসে। তাহলে দ্য ম্যারেজ গেস্ট লিসেন টু হিম, যে বিয়ের যে অতিথি, অর্থাৎ ওখানে রাজার মেয়ের বিয়ে হচ্ছিল এবং গির্জার বাইরে উনি বসেছিল পাথরের উপরে, সেখান দিয়ে অনেক লোক যাতায়াত করতেছিল এই বিয়ে দাওয়াত খাওয়ার জন্য। এই ম্যারেজ গেস্ট অর্থাৎ বিয়ের অতিথিরা লিসেন টু হিম, তার কথা শুনেছিল। হি হ্যাড আ স্ট্রেঞ্জ ম্যাড লুক, তার ছিল একটা অস্বাভাবিক অদ্ভুত দৃষ্টি। ড্যাশ হিজ আইস, চোখের মধ্যে। তোমরা বলো না যে এই লোকের দৃষ্টিটা খারাপ, এই লোকের দৃষ্টিটা ভালো, অর্থাৎ দৃষ্টিটা আসে চোখ থেকে, তার মানে চোখের দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে। তো এইরকম এই যে ম্যারেজ গেস্ট যারা ছিল অতিথিরা, এরা কিন্তু একটা স্ট্রেঞ্জ লুক দেখেছিল তার চোখে। তাহলে কোনো কিছুর মধ্যে হলে ইন প্রিপোজিশন বসে, তাহলে ই নাম্বার উত্তরটা হচ্ছে ইন। তাহলে হি হ্যাড আ স্ট্রেঞ্জ ম্যাড লুক ইন হিজ আইস, যে তার চোখে মারাত্মক একটা অদ্ভুত ধরনের দৃষ্টি ছিল। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, বৃদ্ধ লোকটি তাকে বলল, ড্যাশ হিজ লাস্ট জার্নি, তাহলে তার ভ্রমণ সম্পর্কে বলল, তার কোনো কিছু সম্পর্কে বলতে আমরা অ্যাবাউট প্রিপোজিশনটি বসাতে পারি। তাহলে এফ নাম্বারে বসবে অ্যাবাউট। তাহলে দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, বৃদ্ধ লোকটি তাকে বলল অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, তার সর্বশেষ ভ্রমণ সম্পর্কে বলল। The old man told him about his last journey. F নাম্বারে হবে about his last journey on the sea. G নাম্বার উত্তর হবে on the sea, অর্থাৎ সমুদ্রে এই বৃদ্ধ নাবিক তার সর্বশেষ ভ্রমণ সম্পর্কে লোকটিকে বলেছিল বা অবহিত করেছিল। They had sailed away dash the south, তাহলে এখানে কোনো কিছু দিক বোঝাতে টু বসাতে হয়। They had sailed away to the south, কোনো কিছু ডিরেকশন বোঝাতে দি বসাতে হয়। ড্যাশ দে অ্যারাইভড আনটিল দে অ্যারাইভড ড্যাশ কোল্ড গ্রে সিস,
ইন দ্য কোল্ড গ্রে সিস। এর অর্থটি দাঁড়ালো যে তারা সমুদ্রে যাত্রা করেছিল কোথায়? দক্ষিণ দিকে। আনটিল দে অ্যারাইভড ইন দ্য কোল্ড গ্রে সি, সেই ধূসর বর্ণের একবারে ঠান্ডা সমুদ্রে উপস্থিত না হওয়া পর্যন্ত। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে প্রিপোজিশনগুলো বসাতে হবে। তো তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো আবার দিয়ে দিলাম। এখন নেক্সট প্র্যাকটিসে দেখো, দ্য এনভায়রনমেন্ট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল। অর্থাৎ এখানে পরিবেশ সম্পর্কে বলা আছে, এটা এবং এটাও তোমাদের খুব পরিচিত একটা টেক্সট। এই এনভায়রনমেন্ট সম্পর্কে তোমরা আমার প্যারাগ্রাফ পড়েছো, কম্পোজিশন পড়েছো, অনেক সময় এগুলো নিয়ে তোমরা জানো। তো তারপর আমরা দেখি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সঠিকভাবে বসার জন্য কিভাবে উত্তর করতে হয়। নাও লেটস হ্যাভ আ লুক। দ্য এনভায়রনমেন্ট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ড্যাশ আওয়ার লাইফ। তা কাদের জীবনে? আমাদের জীবনে। তাহলে এখানে হবে ইন, অর্থাৎ পরিবেশ আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ড্যাশ শর্ট, এটা একটা ইডিয়ম ফ্রেজ। তাহলে এখানে হবে ইন শর্ট, সংক্ষেপে বলতে গেলে হোয়াট উই হ্যাভ, যা আমাদের আছে। ড্যাশ আস ইনক্লুডিং পিপল, হাউস, এয়ার, ওয়াটার এটসেট্রা ইজ কল্ড এনভায়রনমেন্ট। অর্থাৎ আমাদের চারদিকে যা কিছু আছে সেগুলোই হচ্ছে আমাদের পরিবেশ। তাহলে এখানে তোমরা ইজিলি বসাতে পারবে চারদিকের ইংরেজি কি? অ্যারাউন্ড। তাহলে হোয়াট উই হ্যাভ অ্যারাউন্ড আস ইনক্লুডিং পিপল, মানুষ সহ আমাদের চারদিকে যা আছে, বাড়িঘর, বাতাস, পানি ইত্যাদি, ইজ কল্ড এনভায়রনমেন্ট, এগুলোকেই বলা হচ্ছে পরিবেশ। দিস আর দ্য মেইন এলিমেন্টস, এগুলো হচ্ছে প্রধান উপাদান। ড্যাশ আওয়ার এনভায়রনমেন্ট, তাহলে কিসের? পরিবেশের। র এর বোঝালে অফ প্রিপোজিশনটি বসাতে হয়। তাহলে এখানে ডি নাম্বার উত্তর হবে অফ। তাহলে সেন্টেন্সটির অর্থটি কি হচ্ছে? দিস আর দ্য মেইন এলিমেন্টস অফ আওয়ার এনভায়রনমেন্ট, যে এগুলো হচ্ছে আমাদের পরিবেশের প্রধান উপাদান। ড্যাশ এনশিওরিং সাউন্ড লাইফ, সাউন্ড মানে তোমরা জানো শব্দ, কিন্তু এখানে হবে সুস্থ। এনশিওর, শিওর মানে কি? শিওর মানে নিশ্চিত, আর শিওর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এটার ভার্ব হচ্ছে এনশিওর, তার সাথে হয়েছে আইএনজি। তাহলে এনশিওরিং সাউন্ড লাইফ, এনশিওর অর্থ হচ্ছে নিশ্চিত করা, অর্থাৎ সুস্থ জীবন নিশ্চিত করার জন্য। তাহলে এখানে উত্তরটি হবে যে ফর এনশিওরিং সাউন্ড লাইফ। এখানে অবশ্যই খেয়াল করবা, যেহেতু বাক্যটা এখান থেকে শুরু হয়েছে, ফরের এফটি হবে ক্যাপিটাল লেটার, অর্থাৎ বড় হাতের লিখতে হবে। তাহলে ফর এনশিওরিং সাউন্ড লাইফ দ্য ব্যালেন্স ড্যাশ দ্য ন্যাচারাল এলিমেন্ট, অর্থাৎ প্রাকৃতিক উপাদানের যে ভারসাম্য। তাহলে প্রাকৃতিক উপাদানের ভারসাম্য, র এর এসেছে, এজন্য এখানে অফ বসাতে হবে। তাহলে উত্তরটি হচ্ছে যে ফর ইনশোরিং সাউন্ড লাইফ দ্য ব্যালেন্স অফ ন্যাচারাল এলিমেন্ট, প্রাকৃতিক উপাদানের ভারসাম্য রক্ষা করা ইজ ভেরি সিগনিফিকেন্ট, এটা খুবই তাৎপর্যপূর্ণ। অর্থাৎ সুস্থ জীবনযাপনের জন্য প্রাকৃতিক উপাদানের ভারসাম্য খুবই তাৎপর্যপূর্ণ। সামটাইমস ড্যাশ ল্যাক অফ নলেজ, সামটাইমস ফর ল্যাক অফ নলেজ, মাঝে মাঝে জ্ঞানের অভাবে, উই ডোন্ট রিয়েলাইজ দ্য ইম্পর্টেন্স অফ ইট, এইচ নাম্বার হবে অফ, যে আমরা মাঝে মাঝে কিন্তু বুঝতে পারি না জ্ঞানের অভাবে যে ইম্পর্টেন্স অফ ইট, এটার গুরুত্ব কত, অর্থাৎ পরিবেশের ভারসাম্য রক্ষা করাটা যে কত গুরুত্বপূর্ণ। অ্যাজ আ রেজাল্ট উই আর পলিউটিং আওয়ার এনভায়রনমেন্ট আননোয়িংলি, ফলে আমরা আমাদের পরিবেশকে দূষণ করতেছি আননোয়িংলি, অর্থাৎ অজ্ঞাতভাবেই কিন্তু পরিবেশ দূষণ করে যাচ্ছি। লিভিং ড্যাশ আ পলিউটেড এনভায়রনমেন্ট, তাহলে এখানে হবে ইন। লিভিং ইন আ পলিউটেড এনভায়রনমেন্ট ইজ আনডাউটেডলি আ ম্যাটার অফ, এটাও একটি ফ্রেজ, ম্যাটার অফ গ্রেট রিগ্রেট, অর্থাৎ দূষিত পরিবেশে বাস করা নিঃসন্দেহে একটি বড়ই দুঃখের বিষয়, একটি পরিতাপের বিষয়। তাহলে তোমাদের জন্য উত্তরগুলো আবার দিয়ে দিলাম। এখন নেক্সট আর একটি প্র্যাকটিস আছে, এটি একটু দেখে নাও। এটাও তোমাদের টেক্সট বই থেকে নেওয়া, ফার্স্ট পেপারে। আওয়ার্স ইজ আ রিভারিং কান্ট্রি, মানে আমাদের হচ্ছে একটা নদীমাতৃক দেশ। রিভার্স আর এভরিওয়্যার, যে নদীগুলো রয়েছে সর্বত্র। ড্যাশ আওয়ার লাইফ, অর্থাৎ এখানে হবে ইন আওয়ার লাইফ। ড্যাশ লিটারেচার, কিসের মধ্যে রয়েছে? ইন লিটারেচার, ইকোনমি অ্যান্ড কালচার।
বলছে নদীগুলো আমাদের জীবনে সর্বত্র রয়েছে, আমাদের সাহিত্যে রয়েছে, অর্থনীতিতে রয়েছে এবং আমাদের সংস্কৃতিতে রয়েছে। বাট আর দ্য রিভার্স ড্যাশ গুড শেপ, বলছে নদীগুলো কি খুব ভালো অবস্থায় রয়েছে? বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, এগুলো কি ভালো অবস্থায় রয়েছে? আনফর্চুনেটলি দে আর নট, বলছে নিঃসন্দেহে তারা নয়। আ ফিউ আর অলরেডি ডেড, বলছে এদের কতিপয় ইতিমধ্যে কি মৃত, মানে কিছু নদী শুকিয়ে গেছে। অ্যান্ড সেভারেল আর গোয়িং ড্যাশ ব্যাঙ্কস অফ ডেথ, আবার কিছু হচ্ছে কি মৃত প্রায়, তাহলে গোয়িং থ্রো মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, অর্থাৎ এখান থেকে বোঝাচ্ছে যে আবার কিছু নদী দিন দিন শুকিয়ে যাচ্ছে, এগুলো মৃত প্রায়। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ হচ্ছে আ ফিউ আর অলরেডি ডেড, কিছু অলরেডি মৃত, অ্যান্ড সেভারেল আর গোয়িং থ্রো দ্য ফ্যাংস অফ ডেথ, যে এর মধ্যে কিছু হচ্ছে মৃত প্রায়, মানে কিছু নদী শুকিয়ে যাচ্ছে। দ্য রিভার বুড়িগঙ্গা ইজ অ্যান এক্সাম্পল, বলছে এই বুড়িগঙ্গা নদী হচ্ছে এই ধরনের একটি উদাহরণ। ড্যাশ আর ডাইং রিভার, একটা মৃতপ্রায় নদী, তাহলে এটা কি হবে? এক্সাম্পল অফ আর ডাইং রিভার, বুড়িগঙ্গা হচ্ছে এরকম একটি মৃতপ্রায় নদীর উদাহরণ। আর রিপোর্ট পাবলিশড ইন দ্য ডেইলি সান, ডেইলি সান পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়। ডিসক্রাইবস হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, বলছে কি ঘটেছে। ড্যাশ দ্য রিভার বুড়িগঙ্গা টু দ্য রিভার বুড়িগঙ্গা, যে বুড়িগঙ্গা নদীর কি হয়েছে সেটা ডেইলি সান পত্রিকায় একটা রিপোর্ট, একটা প্রতিবেদন প্রকাশ হয়েছে। অ্যান্ড হোয়াই, এবং কেন এটি হয়েছে। ইটস ওয়াটার ইজ পলিউটেড, এর পানি দূষিত। অ্যান্ড আ পারপেচুয়াল স্টেন্স, পারপেচুয়াল অর্থ চিরস্থায়ী, স্টেন্স মানে দুর্গন্ধ, বলছে এবং চিরস্থায়ী দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। ফিলস দ্য এয়ার, বাতাসকে ভারী করে ফেলেছে। ড্যাশ ইট অ্যারাউন্ড ইট, এই নদীর চারপাশে, অর্থাৎ বাতাসে যদি কোনো গন্ধ ছাড়া সেটা চারদিকে ছড়িয়ে পড়ে, চারদিকে ছড়িয়ে পড়ে, এজন্য এক নম্বর উত্তর হবে অ্যারাউন্ড। তাহলে এর বাংলাটি হচ্ছে ইটস ওয়াটার ইজ পলিউটেড, এর পানি দূষিত হয়। অ্যান্ড আ পারপেচুয়াল স্টেন্স, এবং চিরস্থায়ী দুর্গন্ধ, স্টেন্স মানে দুর্গন্ধ। ফিলস দ্য এয়ার অ্যারাউন্ড ইট, এবং চারদিকের বাতাসকে দুর্গন্ধে ভারী করে ফেলেছে। দ্য রিপোর্ট সেইস, এই প্রতিবেদন প্রকাশ করে যে দ্যাট দ্য রিভার হ্যাড আ গ্লোরিয়াস পাস্ট, বলছে এর একটা গৌরবান্বিত অতীত রয়েছে এই নদীর। তোমরা জানো যে বুড়িগঙ্গা নদীর তীরেই আসলে এই প্রাচীনকাল থেকেই মধ্যযুগ পর্যন্ত এই নদী দিয়ে অনেক কিছুই যাতায়াত করত। এখানে ব্যবসা বাণিজ্যের জন্য এই ঢাকা সিটিটা গড়ে ওঠে, কাজে এর গুরুত্ব অনেক। ওয়ান্স ইট ওয়াজ আ ট্রিবিউটারি, মানে এটা একসময় ছিল একটি শাখা নদী। ড্যাশ দ্য গ্যাঞ্জেস, গ্যাঞ্জেস তাহলে ট্রিবিউটারি, এর সাথে হবে অফ, যে এটা গঙ্গার একসময় একটা শাখা নদী ছিল। অ্যান্ড ফ্লোড ইনটু দ্য বে অফ বেঙ্গল, বলছে এটা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। ড্যাশ দ্য রিভার ধলেশ্বরী, থ্রো দ্য রিভার ধলেশ্বরী, বলছে যে এটা একসময় গঙ্গা নদীর একটি শাখা নদী ছিল এবং এটা ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে বা ধলেশ্বরী নদীর মাধ্যমে বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। গ্রাজুয়ালি ইট লস্ট ইটস লিঙ্ক, বলছে আস্তে আস্তে এটা এর সম্পর্ক হারিয়ে ফেলেছে। কার সাথে হারিয়ে ফেলেছে? ড্যাশ দ্য গ্যাঞ্জেস উইথ দ্য গ্যাঞ্জেস, যে গঙ্গা নদীর সাথে, এটা একসময় শাখা নদী ছিল কিন্তু গঙ্গা নদীর সাথে এটা একসময় এর সম্পর্কটা হারিয়ে ফেলে। অ্যান্ড গট দ্য নেম বুড়িগঙ্গা, এবং পরবর্তীতে এর নাম হয় বুড়িগঙ্গা। তাহলে এই প্রিপোজিশনগুলো তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে মোটামুটি তোমাদের এই প্রিপোজিশনে ফুল মার্কস পাওয়া কোনো সমস্যা হবে না। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাস দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সো ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের জন্য আনসারটি আবার দিয়ে দিলাম। সো বি হ্যাপি, টেক কেয়ার, বাই বাই।